হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা স্ট্যাটিক ফাইল আমরা রেসপন্স হিসাবে পাঠাতে পারি। তো এতদিন পর্যন্ত আমরা মোটামুটি শিখে এসেছি যে অ্যাপ ডট গেট বা অ্যাপ ডট গেট স্ল্যাশ ডাউনলোড এরকম কোনো রাউটের ওপরে কিভাবে ফাইল সেন্ড করতে হয়। আচ্ছা, এবার আজকে আমরা দেখব যে এই অ্যাপ ডট গেট স্ল্যাশ এর ওপরে যদি আমরা প্রথমে হিট করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে রেসপন্স ডট এন্ড হ্যালো ওয়ার্ল্ড, এগুলো আমাদের জানাই আছে যে এটার রেসপন্স কি আসবে। আমরা কিন্তু এরকম একটা ব্ল্যাক স্ক্রিনের মধ্যে এরকম হোয়াইট একটা টেক্সট দেখতে পাবো। এবার যদি আমি এখানে সেন্ড লিখি তাহলে আমি এখানে দেখতে পাবো যে হোয়াইট স্ক্রিনের উপরে ব্ল্যাক টেক্সট। ওকে, কারণ এক্ষেত্রে অটোমেটিক্যালি এর যে কন্টেন্ট টাইপ সেটা সেট হয়ে যায়। আমরা যদি সেন্ড করি তো আলাদা করে আমাদের হেডার কন্টেন্ট টাইপ সেট করার প্রয়োজন হয় না। আচ্ছা, এটা কিন্তু এক্সপ্রেসের মেথড, আর এটা কিন্তু নোট জেএসের মেথড। আচ্ছা, এবার আমরা যদি কোনো কোনো প্রকারের এরকম যদি থার্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা এরকম অবজেক্ট হিসাবে কিছু একটা পাঠাতে চাইছি, সাপোজ হ্যালো এক্সপ্রেস, এরকম কোনো একটা মেসেজ আমি সেন্ড করতে চাইছি। তো সেক্ষেত্রে দেখবেন এখানে একটা বড় সড়ো কিন্তু একটা এরর চলে এসছে। তো ওখানে যেটা বলছে যে এখানে বাফার ইনস্ট্যান্স অর ইউ ইন অ্যারে এইভাবে সেন্ড করতে বলছে। তো এটার কারণ হলো এক্ষেত্রে কিন্তু আমরা এই যে অবজেক্টটা যেটা পাঠাচ্ছি সেটা কিন্তু ব্রাউজার এটাকে কিন্তু পার্স করতে পারছে না। তো আমরা যদি এখানে এসে একটা সেন্ড এইভাবে ইউজ করি, এবার যদি একটু ট্রাই করি তাহলে দেখবেন এখানে কিন্তু সেটা জেসন হিসাবে এসছে। অ্যাকচুয়ালি আমি এই যে অবজেক্টটা পাঠাতে চাইছিলাম অ্যাজ এ জেসন। তো এখন এই যে জেসন যেটা আছে রেসপন্স ডট সেন্ড এ নিজে কিন্তু এই বিষয়টাকে হ্যান্ডেল করে নেয়। আমি যদি একটু নেটওয়ার্কটাকে ওপেন করিয়ে দেখাই দেখবেন এখানে কি সেট হয়েছে। দেখুন কানেকশান, কন্টেন্ট লেন্থ 27 আর কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন এটা কিন্তু হ্যান্ডেল করে নিয়েছে। এছাড়াও আরও একটা পদ্ধতি আছে যেটা হলো যে সান, এই রেসপন্স ডট জেসন হিসাবে যদি আমি সেন্ড করি এখানে তাহলেও দেখবেন আমার কাছে কিন্তু সেম এখানে রেসপন্স এসছে। তো আমরা কি বুঝলাম যে এখান থেকে আমি রেসপন্স ডট সেন্ড অথবা রেসপন্স ডট জেসন পাঠাতে পারি। আর যদি রেসপন্স ডট এন্ড পাঠাতে হয় সেক্ষেত্রে আমাকে নিজে থেকে অ্যাপ্লিকেশন কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন সেট করতে হবে। ওকে, আচ্ছা, গতদিন আমরা একটা মিডলওয়্যার দেখেছিলাম যেখানে আমি এই যে একটা লাইন, এই লাইনটাকে কিন্তু ইউজ করেছিলাম। সেটা কি অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জেসন। তাহলে এটা কি? এটা যখন পোস্ট মেথডের মাধ্যমে যখন কোনো একটা আহ, কোনো একটা ফর্ম যখন আমরা ফিল আপ করি এখানে এসে, সাপোজ এখানে আমি একটা কোনো ফর্ম ফিল আপ করলাম, তার মধ্যে বিভিন্ন ফিল্ড থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, মেসেজ ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো যখন আমি এখান থেকে কিন্তু শুধুমাত্র এই যে এরকম ব্রাউজারে এসে এরকম স্ল্যাশ লিখে আমি এন্টার দিচ্ছি, এটাও যেমন একটা রিকোয়েস্ট। তারপর তখন এটাকেও রিকোয়েস্ট বলে গণ্য করা হবে যখন আমি একটা ফর্ম ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করব, এটাও কিন্তু একটা রিকোয়েস্ট। তো এই রিকোয়েস্টটা শুধুমাত্র এরকম স্ল্যাশের ওপরে বা এরকম ইউআরএল এর থ্রু থেকে গেছে রিকোয়েস্ট এমন নয়। আমি যে ফর্ম ফিল আপ করলাম, আমি যে সাবমিট বাটনে ক্লিক করলাম, তো সেটাও কিন্তু একটা রিকোয়েস্ট সার্ভারের কাছে এইটা, যে আমার এই ডেটাগুলোকে তুমি প্রসেস করে তুমি সেটাকে সেভ করে নাও বা আদার্স যে কাজ আছে সেই কাজটা করো। তো এটাও কিন্তু একটা সার্ভারের কাছে রিকোয়েস্ট। তো এটা হলো পোস্ট রিকোয়েস্ট। তো এই যে রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টের সঙ্গে আমার কিন্তু এই যে বডিটাও যাচ্ছে। ঠিক আছে, বডিটা ইন দ্য সেন্স যে ফার্স্ট নেম লাস্ট নেম এটা বডির সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। তো এই রিকোয়েস্ট বডির সঙ্গে যখন এটা অ্যাটাচ হয়ে যায় তো সেটাকে যখন পার্স করতে হয়, যেহেতু জেসন আকারে যাচ্ছে, আমরা জেসন আকারে সেন্ড করছি। আমরা কিন্তু দেখেছিলাম যে এইখানে যখন আমরা ট্রাই করছিলাম এই প্রসেসগুলো, দেখুন এখানে বডিতে কিন্তু আমরা জেসন লিখে এটা দেখেছিলাম। তো সেটাকে পার্স করার জন্য আমার কিন্তু এই মিডলওয়্যারটা প্রয়োজন, ব্যাস এতটুকু লিখলেই কিন্তু সেই জেসনগুলো কিন্তু ঠিকঠাক করে পার্স হয়ে যাবে। এটা হলো একটা মিডলওয়্যার। তো আজকের কাজের জন্য আমাদের এটা দরকার নেই। আমরা যে জন্য আজকে বসেছি সেটা হলো কি স্ট্যাটিক ফাইল আমরা কিভাবে সেন্ড করতে পারি। স্ট্যাটিক ফাইল মিন্স জাস্ট সিম্পল, আমার কিছু ইন্ডেক্স এইচটিএমএল আছে, আমি এখানে ইন্ডেক্স এইচটিএমএল এর কিছু জিনিস সাজিয়ে রেখেছি, একটা ফটো আছে আমার এখানে,
একটা পিডিএফ আছে, তো অবভিয়াসলি পিডিএফ এখানে তো রিড হবে না। তো এই জিনিসগুলো আমি কিভাবে সেন্ড করতে পারি, ঠিক আছে, রেসপন্স হিসেবে কিভাবে পাঠাতে পারি। তো এটা রেসপন্স হিসেবে কখন যাবে? এটা রেসপন্স হিসেবে তখন যাবে যখন কেউ আহ, যখন স্ল্যাশ ইসরো ডট জেপিজি বা স্ল্যাশ জেন ডট পিডিএফ এইভাবে যখন কেউ রিকোয়েস্ট করবে। তো সেটা সেন্ড করার জন্য এই যে স্ট্যাটিক যে ফাইলগুলো সেন্ড করার জন্য আমরা একটা একটা করে ফাইলের জন্য এরকম রাউট বানাতে পারি না, সেটা আহ, মানে অসম্ভব একটা ব্যাপার। তো সেই জিনিসটা আমরা এইভাবে কখনোই সেন্ড করব না। আমরা পুরো জিনিসটা একটা ফোল্ডারের মধ্যে রাখবো, সেই জিনিসটার নাম রাখবো আমরা পাবলিক। এছাড়াও আপনার যদি মনে হয় যে আপনি পাবলিক নাম রেখে অন্য কিছু নাম রাখবেন, যে সাপোজ টেস্ট বা XYZ, সেটাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। তো আমি এক্ষেত্রে রাখছি পাবলিক, কারণ এটাই হলো কনভেনশন, ঠিক আছে, এটাই হলো বলতে পারেন যে একটা নিয়ম, যে সবাই এই নিয়মটাই কিন্তু ইউজ করে, যে পাবলিক নাম রাখাটাই সবাই পছন্দ করে বা এটাই রাখা হয় জেনারেলি। তো এখন এই পাবলিক ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলোকে যখন কেউ রিকোয়েস্ট করবে আমরা অটোমেটিক্যালি সেগুলোকে সেন্ড করে দেবো। ওকে, তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো জাস্ট আমাকে আরেকটা এখানে মিডলওয়্যার ইউজ করতে হবে, সেটা কি অ্যাপ ইউজ এক্সপ্রেস স্ট্যাটিক। আমরা এখানে ইউজ করব যে অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট স্ট্যাটিক। এইটা যখন আমরা ইউজ করব, আর এর ভিতরে কিন্তু সেই ফোল্ডারের নামটা দিতে হবে। এখানে যেহেতু আমার ফোল্ডারের নাম পাবলিক, তো এখানে আমি পাবলিক কথাটা মেনশন করেছি। তো এর আগে কোনো প্রকারের কিন্তু এরকম স্ল্যাশ বা অন্য কিছু লিখবেন না। এবার দেখি আমাদের কি হচ্ছে এখানে। তো আমি সবার প্রথমে ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে পেতে চাইছি। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে আমার জাস্ট শুধু হ্যালো ওয়ার্ল্ড এরকম লেখা রয়েছে, হ্যালো ওয়ার্ল্ড আর হ্যালো ফ্রম পাবলিক ফোল্ডার, এরকম কিছু লেখা রয়েছে। আমি যদি এখন এখানে এসে স্ল্যাশ এরকম হিট করি, তাহলে দেখুন যে শুধু স্ল্যাশ দিলে কিন্তু এখন এই ফাইলটা কিন্তু কাজ করা শুরু করেছে। তো এটা কিন্তু পাবলিক ফোল্ডার থেকে অ্যাক্সেস হচ্ছে। ওকে, তো এখানে এসে আমার কিন্তু এরকম পাবলিক লিখে তারপরে এরকম এন্টার দেওয়ার মানে প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ স্ল্যাশ পাবলিক নামে কিন্তু এখানে কোনো রাউটই নেই। আমার পাবলিক যেহেতু ওখানে আমি সেট করে রেখেছি, এক্সপ্রেস অটোমেটিক্যালি এই জিনিসটাকে কন্ট্রোল করছে, যে পাবলিক ফোল্ডারটাকে চিনে তার ভিতরের ফাইলগুলোকে কিন্তু সে এখানে সেন্ড করবে। তো আমার ওখানে আরও একটা ফাইল ছিল এরকম নামে, তো সেক্ষেত্রে দেখুন এরকম আরেকটা কিন্তু ফাইল সার্ভ করেছে। আমার ওখানে দেখবেন যে jn ডট পিডিএফ, দেখছেন একটা পিডিএফ ফাইল, আমরাও কিন্তু ওখান থেকে পিডিএফ ফাইল এইভাবে কিন্তু রেসপন্স হিসেবে পাঠাতে পারি, এমনকি আমরা ব্রাউজার থেকে সেটা ডাউনলোডও করে নিতে পারি। ওকে, তো এই হলো পিডিএফ ফাইল বা টেক্সট ফাইল কীভাবে পাঠাতে পারি। এছাড়াও আমরা এখানে একটা আমি অলরেডি এই ফোল্ডারের মধ্যে পাবলিক ফোল্ডারের মধ্যে নোট01.mp4 নামে একটা কিন্তু ভিডিও নিয়ে রেখেছি। তো এই ভিডিওটাকে আমরা কিভাবে সেন্ড করতে পারি? তো তার জন্য আমাদের তেমন কিছু করারই দরকার নেই। আমাদের যেমন বাকি স্ট্যাটিক ফাইলগুলো সেন্ড হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু আমার শুধু যদি আমি ভিডিওর নামটা এখানে লিখি, দেখুন Node01.mp4, এটাকে লিখে এন্টার প্রেস করি, তাহলে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু ব্রাউজারেও এটা চলে এসছে এবং প্লে হওয়া শুরু হয়েছে। আর আমরা যদি এটাকে ডাউনলোড করার চেষ্টা করি, সেটা কিন্তু এখান থেকে ডাউনলোডও হবে। তো এই জিনিসটা এক্সপ্রেস সব কিছুই দেখছে আমাদের। আচ্ছা, এবার প্রশ্ন হলো, যদি আমরা এরকম স্ল্যাশ ডাউনলোড লিখে তারপরে কোনো ফাইলকে যদি এই ডাউনলোড ফোল্ডার যেটা রয়েছে, এই MP4 যে ফাইলটা রয়েছে সেটাকে আমি ডাউনলোড করতে চাইছি, মানে সেটার অ্যাক্সেস পেতে চাইছি, অর্থাৎ খেয়াল করে দেখুন আমার কিন্তু এই পাবলিক ফোল্ডারের বাইরে যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু এইভাবে অ্যাক্সেস হবে না।
ওকে, এইভাবে অ্যাক্সেস হবে না। তো node01.mp4 এটা কিন্তু পাবলিক ফোল্ডারের বাইরেও একটা আছে। আমি যদি এটাকে এখন অ্যাক্সেস করতে চাই তাহলে আমি এটা কিভাবে করতে পারবো? তো সবার প্রথমে ভিতরে যেটা আছে, এই ভিতরে যে ফাইলটা আছে সেটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, সেটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো বাইরের যে ফোল্ডারটা আছে সেটা আমি কিন্তু স্ল্যাশ ডাউনলোডের ওপরে পেতে চাইছি। তো আমি যদি এখন এখানে এসে স্ল্যাশ ডাউনলোড লিখি, তারপরে দেখুন এটা কিন্তু এখানে মানে ঘুরতেই থাকবে। অ্যাকচুয়ালি এখানে কোনো রেসপন্সই নেই, কারণ আমি এখান থেকে কোনো কিছুই সেন্ড করিনি, ডাউনলোডটা আমার খালি আছে। তো যখন আমার বাইরে কোনো ফোল্ডার রয়েছে সেটাকে কিন্তু আমাকে স্ট্রিম আকারে পাঠাতে হবে, সেখানে স্ট্রিমের মতন পাঠাতে হবে, কারণ এরকম কিন্তু আদার্স যে ফাইলের মতো এরকম চাঙ্ক ধরে বা বাফার হিসাবে বা জেসন হিসাবে এটাকে পাঠানো যায় না, তখন স্ট্রিমের আকারে পাঠাতে হয়। তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো আমি অলরেডি কিছু কোড লিখে রেখেছি। এই কোডটা আমি এখন আহ, এখান থেকে আমি এখানে পেস্ট করে আমি এক্সপ্লেন করছি কিছুটা, আর বাকি জিনিসটা কিন্তু আমরা দেখব। তো আমাকে এখানে অ্যাসিঙ্ক লিখতে হবে, কারণ আমি কি করছি, এখানে একটা এফএস মডিউল ইউজ করছি আমি। ওকে, এফএস মডিউলটা কোনটা আছে? এখানে দেখুন যে ওপেন বলে একটা আমার এখানে মেথড আছে বা ফাংশন আছে, সেই ফাংশনটাকে আমি ইউজ করছি এফএস প্রমিসেস থেকে। তো সেটাকে কি করবে, যে সবার প্রথমে আমাকে এই ফাইলটাকে খুলতে সাহায্য করবে, মানে এই ফাইলটাকে ওপেন করতে সাহায্য করবে। এই ফাইলটা ওপেন হয়ে গেল। ওকে, ওপেন হওয়ার পরে আমার একটা স্ট্রিম ক্রিয়েট করতে হবে এই ফাইল হ্যান্ডারের ওপরে, যে ক্রিয়েট রিড স্ট্রিম। তারপরে আমাকে এখান থেকে এর ফাইল সম্পর্কিত সমস্ত যাবতীয় তথ্য, সাইজ বা লেন্থ সমস্ত কিছু আমরা কিন্তু ফাইল হ্যান্ডেল ডট স্ট্যাটের ওপর থেকে পেয়ে যাব। এরপর আমাকে কিন্তু হেডার সেট করতে হবে, কন্টেন্ট টাইপ ভিডিও MP4, তারপরে কন্টেন্টের লেন্থ এইভাবে সেট করতে হবে, তারপরে অ্যাকসেপ্ট রেঞ্জেস, এই বিষয়গুলো আমরা দেখছি। তারপরে আমরা রিড স্ট্রিমের ওপরে পাইপ মেথড দিয়ে আমরা কিন্তু ফাইলটাকে সেন্ড করতে পারবো ব্রাউজারে স্ট্রিমের আকারে। এবার চলুন আমরা এটা একটু দেখে নিই। স্ল্যাশ ডাউনলোড, তাহলে দেখুন সেই একই জিনিস কিন্তু এখানে চলছে, একই জিনিস আমার এখানে রান হচ্ছে। এবার আমরা একটু যদি ইন্সপেক্ট করে দেখি, আমি আবার প্রথম থেকে হিট করছি আর নেটওয়ার্ক ট্যাবটা আমি ওপেন করছি। এখানে খেয়াল রাখবেন যে এখানে কি ঘটনা ঘটছে। তো ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে, এখানে ভিডিওটা চলা শুরু করেছে, আমি মিউট করে দিচ্ছি। তো এই ভিডিওটার সঙ্গে আমি যখন রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, এই যে ডাউনলোড, সবার প্রথমে এখানে খেয়াল করে দেখুন, এখানে যেমন জেনারেল রিকোয়েস্ট আছে সেটা তো আছেই, তারপরে আহ, এখান থেকে অ্যাকসেপ্ট রেঞ্জেস এখানে লেখা রয়েছে বাইটস, এই বিষয়টা কি সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তারপর এখানে কন্টেন্ট লেন্থ, এটা কিন্তু লেন্থ অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গেছে, লেন্থ মানে এই ফাইলটা কত বড়। তো সেটা কিন্তু অলরেডি আমরা এইভাবে হিসাব করেই রেখেছিলাম যে কন্টেন্ট লেন্থ কী হবে। আচ্ছা, তারপর বাকি এগুলো জানতাম যে এক্স পাওয়ার্ড বাই কেন, বা এখানে কেন লেখা আসছে, এগুলো আগে কিন্তু থেকেই কিন্তু আমরা জানতাম, এই বিষয়গুলো জানা আছে আমাদের। আচ্ছা, এবার এখানে আছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে এইখানে, সেটা আমাদের দেখতে হবে। এখানে হলো, আচ্ছা, এটা হলো ফার্স্ট আমাদের, মানে ফার্স্ট টাইম যখন এটা লোড হলো, তো ফার্স্ট টাইম লোড হওয়ার পরে এই জিনিসটা এসছে, মানে এই ভিডিওটা এসছে এবং প্লে হওয়া শুরু হয়েছে, কিন্তু তারপরে আরও কিন্তু এখান থেকে কিছু রিকোয়েস্ট গেছে। সেটা কিসের জন্য? এই যে খেয়াল করে দেখুন, এই যে ছোট ছোট আইকনগুলো আছে না, এই যে বিভিন্ন যে আইকনগুলো রয়েছে, দেখুন এই আইকনগুলোর জন্য কিন্তু এখান থেকে আবার রিকোয়েস্ট গেছে। তো এইগুলোকেও রিকোয়েস্ট হিসেবে পাঠিয়েছে এই আইকনগুলোর জন্য। তো সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও দেখুন আরও তিনটে ডাউনলোড নামে কিছু রয়েছে। তো এইখানে কি, এখানে বিষয়টা কি হয়েছে দেখি, রিকোয়েস্ট হিসাব, এখানে একটা জিনিস খেয়াল করুন, রেঞ্জ বাইটস ইকুয়ালস টু 0, তারপর হাইফেন। তো এখানে রেঞ্জ হিসাবে কিছু একটা এসছে, আর এখানে খেয়াল করে দেখুন এই যে অ্যাকসেপ্ট রেঞ্জেস। তো এখানে রেঞ্জ হিসাবে যখন চাইবে, এখানে রেঞ্জ হিসাবে যখন বাইটস ইকুয়ালস টু সামথিং এরকম কিছু লেখা থাকবে, আর আমার এখানে যখন রেসপন্সে এই যে অ্যাকসেপ্ট রেঞ্জেস বাইটস যদি থাকে, তাহলে আমরা কি করতে পারবো, এটা প্রতি ক্ষেত্রে কিন্তু এসছে এই যে ডাউনলোড। আবার যদি নিচের এটা দেখি, তাহলে দেখুন এখানেও কিন্তু সেই একই জিনিস। এবার এক্ষেত্রে দেখুন বাইটসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখুন কতবার রিকোয়েস্ট গেছে এখান থেকে, এখানে কতবার রিকোয়েস্ট গেছে। আমি একবার পজ করেছিলাম, তো
সেটাও কিন্তু একটা রিকোয়েস্ট গেছে। তো আপনি যতবার এখান থেকে এটাকে এরকম সিক, মানে এটা হলো একটা গোল সিক, মানে আপনি যতই এরকম ভিডিওটাকে টেনে টেনে দেখতে চাইবেন প্রত্যেকবার কিন্তু এখান থেকে একটা একটা করে রিকোয়েস্ট যাবে, প্রত্যেকবার রিকোয়েস্ট যাবে। আর সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকবার এই যে রেঞ্জের যে বাইটসটা না, সেই বাইটসটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে। আর এটা চেঞ্জ হচ্ছে বা এরকম কেটে কেটে আমরা দেখতে পাচ্ছি, একটাই তার কারণ, যে কারণটা হলো এই যে রেঞ্জ অ্যাকসেপ্ট করা আছে সেই জন্য। আমি যদি এবার এটাকে অফ করে দিই, অফ করে দিয়ে আমি যদি এবার এটাকে রান করি, আবার আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেখুন ভিডিও তো চলছে ঠিকই, কিন্তু আমি এটাকে মিউট করে প্লে করছি। আর এক্ষেত্রে দেখুন এই যে আমি কিন্তু এই যে কেটে কেটে মানে সিক করার চেষ্টা করছি, কিন্তু সিক করার চেষ্টা করছি, কিন্তু এটা আমাকে আবার সেই প্রথমে নিয়ে যাচ্ছে। আমি এটাকে কেটে সামনে এগিয়ে দেখার চেষ্টা করছি, কিন্তু আমাকে এখানে এগোতে দিচ্ছে না। কারণ হলো, খেয়াল করে দেখুন এখানে কি হয়েছে, এখানে সেই একই রকম জিনিস কিন্তু আবার এসছে, যে রিকোয়েস্ট হেডার, এখানে কিন্তু সেই অ্যাকসেপ্ট রেঞ্জ বলে এরকম কোনো অপশান নেই, এক্ষেত্রে নেই। খেয়াল করেছেন, এক্ষেত্রে কিন্তু সেই অপশানটা নেই। তো যেহেতু আমি এখান থেকে এই যে অ্যাকসেপ্ট রেঞ্জেস বাইটস এই হেডারটাকে সরিয়ে দিয়েছি, তো সেই জন্য আমি কিন্তু এখান থেকে আর এই যে সিক করে এটাকে চালাতে পারছি না। ওকে, এটাকে কিন্তু আমি আর এই ড্র্যাগ করে করে এগিয়ে নিয়ে যেতে পারছি না। আর যতবার আমি এগিয়ে নিয়ে যাব, এখানে খেয়াল করে দেখুন যে প্রথমত 15 রিকোয়েস্ট গেছে, আর 178 MB ডেটা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। এখানে খেয়াল করে দেখুন, যতবার আমি এখান থেকে সিক করার চেষ্টা করব, তো ততবার কি হয়, এই শুরু থেকে আবার এটাকে টানা শুরু করে, মানে শুরু থেকেই আর আবার লোড হয়। তো সেই জন্যই প্রত্যেকবার এই এমবিটা বেড়ে যায়। ওকে, তো এই ভিডিওটার জন্য আমার কিন্তু এত এমবি খরচ হয়ে গেছে, আমি যদি এইভাবে পুরোটাকে দেখতে চাই। আর এছাড়াও আমি যদি এটা এখান থেকে ডাউনলোড করতে চাই, আমি সেটা ডাউনলোডও করতে পারবো। ওকে, ডাউনলোডও হবে কিন্তু স্ট্রিমের মাধ্যমে, তো আমি এখানে দেখতে পাবো। কিন্তু এটা আমি যদি একটু স্লো করি, তো 3G, আমি যদি এবার একটু ডাউনলোডে ক্লিক করি আর সেভ করার চেষ্টা করি, এটা অনেক ফাস্ট ফাস্ট ডাউনলোড হয়ে গেল। তো আমরা দেখতে পাবো যে এখানে যে কত এমবি ডাউনলোড হলো, কত স্পিডে ডাউনলোড হচ্ছে, কতটা বাকি আছে। এই ফাইলের সাইজ যদি বড় হতো তাহলে আমরা দেখতে পেতাম সেটাও। তো এটার বলার অর্থ হলো যে আপনি যতবারই এইভাবে এরকম সিক করে করে এই জিনিসটাকে টানার চেষ্টা করবেন, ভিডিওটাকে টেনে টেনে দেখার চেষ্টা করবেন, ততবার কিন্তু এটা রিকোয়েস্ট যাবে। ওকে, ততবার রিকোয়েস্ট যাবে, আর সেক্ষেত্রে কিন্তু ততবার এই প্রথম থেকেই লোড হবে, প্রথম থেকেই আবার লোড হবে। ওকে, আমরা দেখতে পাবো সেই অংশ থেকে ঠিকই, কিন্তু ততবার কিন্তু সেখান থেকেই লোড হবে। দেখুন আমি যদি আবার একটু পিছিয়ে আসি, তাহলে কিন্তু আবার সেই একই জিনিস, আমার প্রত্যেকবার আমি যখনই এরকম পিছিয়ে যাব বা এগিয়ে যাব, প্রত্যেকবার কিন্তু আমার সেই এখানে যে ডেটাটা, সেই ডেটাটা কিন্তু এখানে লোড হতে থাকবে। আচ্ছা, তো এবার এই যে প্রসেসটা আছে, এটা হলো নোড জেএসএস প্রসেস। ওকে, এটা হলো নোড জেএসএস প্রসেস। তো নোড জেএসএস প্রসেস মিনস এটা নোড জেএসএর মাধ্যমে যদি আমি ডেটা পাঠাতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু এটা এইভাবেই যাবে। আচ্ছা, নো থ্রটলিং লাগিয়ে দিই, নাহলে আমাদের ভিডিওটা স্লো হয়ে গেছে। তো প্রত্যেকবার কিন্তু আমার এইভাবে দেখুন কাউন্ট হচ্ছে কিন্তু। তো আমরা ইউজ করব কি, এই যে নোট জেএসের এই যে স্ট্রিম আকারে যেটা পাঠানো, এই জিনিসটা আমাদের পাঠানোর প্রয়োজন হবে না। ওকে, আমাদের পাঠানোর প্রয়োজন হবে না। আমাদের এই পুরো কোডটাকে অপটিমাইজ করার জন্য কিন্তু এক্সপ্রেস অলরেডি একটা আমাদের খুব সুন্দর পদ্ধতি দিয়ে দিয়েছে, আর খুব সহজ পদ্ধতি দিয়েছে, যার জন্য আমাদের কোনো প্রকারের কোনো ক্যালকুলেশন করার প্রয়োজনই হবে না। তো সেটা কি, সেটা হলো আমাদের এই যে রেসপন্স ডট সেন্ড ফাইল, রেসপন্স ডট সেন্ড ফাইল। তো রেসপন্স ডট সেন্ড ফাইলের মাধ্যমে আমরা যদি ডেটা সেন্ড করি, আমরা কোনো এরকম ভিডিও সেন্ড করি, তো সেটা অটোমেটিক্যালি এই সমস্ত কিছু হেডার সেভ করার পরে, মানে হেডার সেট করার পরে, এবং সেটার যাবতীয় যা অপটিমাইজ করার যা যা প্রয়োজন হবে সমস্ত কিছু অপটিমাইজ করে তবে গিয়েই কিন্তু আমাদের ব্রাউজারে সেটা রিফ্লেক্ট হবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, রেসপন্স ডট সেন্ড ফাইল যদি আমরা লিখি, জেনারেলি সেন্ড লিখলে আমরা অন্যান্য আদার্স ফাইল বা আদার্স মেসেজ পাঠাতে পারি, কিন্তু ফাইলের ক্ষেত্রে আমাদের কিন্তু সেন্ড ফাইলই লিখতে হবে। আর সেটা কিন্তু আমাদের পুরো একদম রুটের যে ইউআরএল যেটা আছে, যে লিঙ্কটা আছে, পুরো পাথটা আছে, সেটা প্রোভাইড করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে import ডট মেটা ডট ডাইরেক্টরি নেম, তো পুরো ফুল ডাইরেক্টরি নেম থেকেই কিন্তু আমাকে সেন্ড করতে হবে। তারপরে স্ল্যাশ আমাদের যে ফাইলের নামটা, যে ভিডিওর লিঙ্কটা, মানে ভিডিও ফাইলের নামটা, সেটা আমাদের এখানে প্রোভাইড করতে হবে। এবার এতটুকু করার ফলেই
আমাদের কিন্তু এই ওপরের যে লেখা কোডগুলো সেগুলো যেমন যেমন কাজ করছিল সেটাই কাজ করবে, তার থেকে আরও বেটার ওয়েতে কাজ করবে, আরও অপটিমাইজড ওয়েতে কাজ করবে। তো চলুন দেখি। এক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে কিন্তু অনেক বেশি এমবি খরচা হচ্ছিল। এবার যদি আমি আরেকবার রান করি এটাকে, সেম জিনিস এসছে, সেম জিনিস এসছে। এবার সেক্ষেত্রেও সেই একই রিকোয়েস্ট গেছে যে প্রথমে ডাউনলোড, যখন আমি ডাউনলোড হিট করেছিলাম তো প্রথমবার এটা লোড হয়েছিল। এখানে দেখুন কন্টেন্ট লেন্থও হিসাব হয়ে গেছে, তারপরে ভিডিও কন্টেন্ট টাইপ হিসাব হয়েছে, ই ট্যাগ সেট হয়েছে ক্যাশের জন্য, ই ট্যাগ হলো ক্যাশের রিলেটেড কাজ করছে। তারপর আপনার এখানে যদি এটা প্রথম যে জেনারেল যে রিকোয়েস্ট হেডার সেটা হয়ে গেছে, তারপরে আদার্স যে আইকনের জন্য যে রিকোয়েস্ট গেছে সেগুলো, এই আইকনগুলো কোনগুলো, এই যে এই ছোটো ছোটো যে আইকনগুলো আছে সেইগুলোর জন্য রিকোয়েস্ট গেছে অ্যাজ এ ইমেজ। তারপরে সেকেন্ড টাইম আবার লোড হয়েছে এটা, মানে ভিডিও কিছুটা যেহেতু দেখছেন এতটুকু কিন্তু লোড হয়ে গেছিলো, তো সেইগুলোর জন্য আবার রিকোয়েস্ট গেছে। এখানে এসে খেয়াল করে দেখুন যে এই যে অ্যাকসেপ্ট রেঞ্জেস বাইটস হিসাবে রয়েছে, অ্যাকসেপ্ট রেঞ্জেস বাইটস। আর এখানে কন্টেন্ট রেঞ্জ দেখুন 0 to এতটা, মানে এতটার মধ্যে এই যে এই জিনিসটা এখন রান হচ্ছে কোনটা, টোটাল ভিডিও লেন্থের ওপরে এইভাবে। তারপরে এখানে দেখুন এই যে রেঞ্জ বাইটস ইকুয়ালস টু সামথিং 0 হাইফেন। তো এই যে রেঞ্জ যখন এটা দেওয়া আছে আর এটা যখন দেখে যে অ্যাকসেপ্ট রেঞ্জেস বাইটস লেখা আছে, তখনই কিন্তু আমাদের এই সিক করার যে ব্যাপারটা সেটা কাজ করে। অ্যাকচুয়ালি যদি অ্যাকসেপ্ট রেঞ্জেস না থাকতো তাহলে কিন্তু আমরা এরকম ভিডিও টেনে টেনে দেখতে পেতাম না, যেমন আমরা ইউটিউবে দেখি। তো এবার প্রত্যেকবার রিকোয়েস্ট যাবে, এক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে এখানে কত এমবি খরচা হচ্ছে আমার। ঠিক আছে, আমি প্রত্যেকবার যখন সিক করছি দেখুন 10-এর পরে 15, তারপরে 19, এক্ষেত্রে খেয়াল করে দেখুন যে কত ডেটা কিন্তু আমার কম খরচা হচ্ছে। আমি এখানে যখন এরকম ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর আগের বার হয়তো খেয়াল করে দেখেছেন এই যে এই নাম্বারটা কিন্তু অনেক বেশি ছিল, প্রায় 700, 800, 900 অবধি চলে যাচ্ছিল, আর এক্ষেত্রে কিন্তু অনলি 46, 45। খেয়াল করে দেখছেন যে আমার কিন্তু ডেটা কিন্তু অতটা এখানে খরচাই হচ্ছে না। তো বোঝা যাচ্ছে যে এটার ক্ষমতা কতটা, এ কতটা জিনিস অপটিমাইজ করে দিচ্ছে। তো রেসপন্স ডট সেন্ড ফাইলের মাধ্যমে আমরা কিন্তু পুরো অপটিমাইজড ওয়েতে ডেটা সেন্ড করতে পারি। সেক্ষেত্রে আমাদের নোট জেএসের মতো এত বেশি বেশি কোড লেখার প্রয়োজন হবে না। তো এই জিনিসটাই লেখা আছে, স্ট্রিম আকারেই ডেটা যাচ্ছে, কিন্তু জাস্ট এই ফাংশনটা এই সমস্ত কিছু কিন্তু ম্যানেজ করে দিচ্ছে। তো আশা করি বোঝা গেছে যে আমরা কিভাবে ভিডিও যদি পাবলিক ফোল্ডারের বাইরে থাকে তো সেটাকে কিভাবে আমরা সেন্ড করতে পারি অপটিমাইজড ওয়েতে। আর যদি পাবলিক ফোল্ডারের ভিতরে কোনো স্ট্যাটিক ফাইল থাকে, আচ্ছা আরেকটা জিনিস, আমার যদি এই পাবলিক ফোল্ডারের মধ্যে কোনো আলাদা কোনো একটা ফোল্ডার থাকতো ইমেজেস নামে, তার মধ্যে ইমেজেস ফোল্ডার থাকতো, তো সেটাও কিন্তু আমরা ইউআরএলে গিয়ে ওই সেম একই রকমভাবে কিন্তু আমরা এইভাবেই লিখতে পারতাম যে ইউআরএল যেমন আছে, আমি যদি ইমেজেস স্ল্যাশ তারপর ধরুন ইসরো ডট জেপিজি এভাবে যদি আমরা ইউআরএলে হিট করতাম তাহলে কিন্তু আমরা সেটাও পেতে পারতাম। তার মানেই হলো যে পাবলিক ফোল্ডারের মধ্যে যদি আলাদা ফোল্ডার্স থাকে তো সেই ফোল্ডারগুলোর অ্যাক্সেসও কিন্তু অটোমেটিক আমরা পেয়ে যাই। তো তার জন্য জাস্ট এই একটাই লাইন যথেষ্ট। এই একটা লাইন পুরো জিনিসটাকে অপটিমাইজ করে ফেলে, পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে ফেলে, আমাদের খুব বেশি জটিলতার মধ্যে যেতে হয় না। এই জন্যই হলো এক্সপ্রেস এত বেশি ফেমাস, যে নোট জেএসের বিশাল বিশাল কোড খুব একটা দুটো ফাংশনের মধ্যেই এই জিনিসটাকে অপটিমাইজ করে ফেলে। ওকে, আচ্ছা, আর লাস্ট আরেকটা জিনিস, আমরা যদি কোনো স্টেটাস সেন্ড করতে চাই, ধরুন আমি এখন এই যে ফাইলটা, এই ফাইলটাকে আমি একটু রিনেম করে দিচ্ছি এখান থেকে ইন্ডেক্স। তো ফার্স্ট যে জিনিসটা ছিল, আমি যদি এখানে স্ল্যাশে হিট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে হ্যালো মেসেজ এই কথাটা আসছে। আর এটার যদি আমি একটু এখান থেকে নেটওয়ার্ক ট্যাবে যাই, নেটওয়ার্ক ট্যাবে গিয়ে আরেকবার রিফ্রেশ করছি, এখান থেকে খেয়াল করে দেখুন জেনারেলে স্ট্যাটাস কোড, আর এখানে যে স্ট্যাটাস যে রিজন যে টেক্সটটা, সেই রিজন টেক্সটটা হলো কিন্তু 200। ওকে, ওকে। তো এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, আমি হয়তো 201 লিখতে চাইছি, তো সেটা আমরা কিভাবে লিখতে পারি, তো আমরা কিন্তু এখানে ডট স্ট্যাটাস এখানে কিন্তু 201 এভাবে আমরা
যদি লিখি তাহলে কিন্তু আমাদের স্ট্যাটাসও আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। দেখুন 201 ক্রিয়েটেড, আমরা যা খুশি এখানে লিখতে পারি যে 301 হিসাবে আমি চেঞ্জ করতে চাইছি, তো পার্মানেন্টলি রিডাইরেক্ট এটা হয়ে গেছে। তো এরকম আমি কিছু দেখাতে চাইছি। তো দেখুন 301 মুভড পার্মানেন্টলি। তো এই যে আদার্স যে টেক্সট যেটা রয়েছে, মানে রিজন হেডার যেটা, রিজন টেক্সট, এটা রিজন স্ট্যাটাস টেক্সট, তো সেটা কিন্তু আমাদের হাতে নেই। আমরা যদি এইচটিটিপি বা নেট মেথড মডিউল ইউজ করতাম তাহলে আমরা এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারতাম। তো এটা অটোমেটিক্যালি সেট করা রয়েছে। তো এই টেক্সটটা কীভাবে চেঞ্জ করে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখব। তো আমরা কিন্তু এইভাবে স্ট্যাটাস কোড দেখতে পারি। এখন এইভাবে চেইনিং করলেই হয় রেসপন্স ডট স্ট্যাটাস। আচ্ছা, এটা চেইনিং করলে কেন কাজ হচ্ছে, যদি এর ওপরে হোভার করেন তাহলে দেখবেন যে এখান থেকে কিন্তু রেসপন্সই যায়। ওকে, একটা রেসপন্স যায়, মানে হলো আমরা এটা এইভাবে লিখছিলাম না, তো আমরা এইভাবে যেটা লিখছিলাম, তো এইটার যে মানে আর এইটার মানে সেম। অর্থাৎ যখন আলটিমেটলি এই জিনিসটা সেন্ড হয় তখন এই দুটো কিন্তু, মানে এই জায়গাটা এইভাবে মার্জ হয়ে যায়, এটার সঙ্গে এই রেসপন্সের সঙ্গে মার্জ হয়ে যায়। যদি একটু ইমাজিন করতে পারেন যে আমি কি বলছি অ্যাকচুয়ালি, মানে আমাদের স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন কেন হয় না, কারণ এই পুরো জিনিসটা এইভাবে মার্জ হয়ে তারপরে আলটিমেটলি জেসনেই যাচ্ছে এখান থেকে। ওকে, তো এখানে খেয়াল করে দেখবেন যে স্ট্যাটাস কিন্তু সেই রেসপন্সই কিন্তু সেন্ড করছে, মানে এই যে কাজটা করছিল, তো এই ওভারঅল সেই কাজটাই হচ্ছে। সেই জন্য আমরা কিন্তু এই চেনিংটা করতে পারি, যে রেসপন্স ডট স্ট্যাটাস তারপরে আদার্স যে জিনিসগুলো সেইটা। তো এইভাবে চেনিং করাও কিন্তু পসিবল। তো আশা করি মোটামুটি আমাদের এই অবধি স্ট্যাটিক ফাইল বা আদার্স যে কাজগুলো যেগুলো ছিল, স্ট্যাটিক ফাইল সেন্ড করা বা রাউটের উপরে কাজ করা, সেইগুলো হয়ে গেছে। পরবর্তী ভিডিও থেকে আমরা দেখব যে আর ইনডেপথ আরও কিছু জিনিস দেখার চেষ্টা করব, বা যদি কোনো সম্ভব হয় কোনো একটা ছোটোখাটো প্রজেক্ট বানানো আমরা শুরু করব। তো এই ভিডিও পর্যন্ত আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করুন, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।